আসসালামু আলাইকুম, সকলকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণী গণিত বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বাস্তব সংখ্যা এর একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। প্রথমে দেখতে পারতেছো যে আমরা আলোচনা করব বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বার নিয়ে। বাস্তব সংখ্যা আমরা এই পর্বে দেখতে পারবো যে বাস্তব সংখ্যাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, সেই ভাগগুলোই আমরা দেখব। তো প্রথমে আমরা দেখতে পারতেছি যে আমাদের আসছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে 1 থেকে শুরু করে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা বলতে এখানে বোঝানো হয়েছে যে অখণ্ড সংখ্যা বলতে এখানে বোঝানো হয়েছে যে এই যে এখানে অখণ্ড সংখ্যা, এই অখণ্ড সংখ্যা দ্বারা বোঝানো হয়েছে যে এখানে কোনো ভগ্নাংশ থাকবে না, এখানে কোনো ভগ্নাংশ থাকবে না, অর্থাৎ পূর্ণ সংখ্যা থাকবে। যেরকম এখানে 1/2 বা 5/3 এরকম 5/2 এরকম কোনো ভগ্নাংশ সংখ্যা আমাদের এখানে থাকবে না, এখানে সবগুলো অখণ্ড সংখ্যা থাকবে। যেরকম আমরা যদি একটা গাছের সাথে তুলনা করি, দেখা যায় গাছের ভাঙা কোনো অংশ থাকবে না, একটা সম্পূর্ণ গাছের মতো এরকম জিনিসটা থাকবে, এটারই বলা হয় যে অখণ্ড সংখ্যা। তো আমরা বুঝতে পারলাম যে স্বাভাবিক সংখ্যা জিনিসটা কাকে বলে। স্বাভাবিক সংখ্যা হলো 1 থেকে শুরু করে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তারপরে আমরা দেখতে পারতেছি যে আমাদের এখানে আছে যে চিহ্ন। এই স্বাভাবিক সংখ্যাকে আমরা কি কি দ্বারা প্রকাশ করি? এই স্বাভাবিক সংখ্যাকে আমরা 1 2 3 4 5 এভাবে শেষ পর্যন্ত চলতে থাকবে। এখানে স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু করে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। স্বাভাবিক সংখ্যার চিহ্ন 1 2 3 4 5 6 এভাবে চলতে থাকে, স্বাভাবিক সংখ্যার কোনো শেষ নেই। স্বাভাবিক সংখ্যাকে সাধারণত ইংরেজি বড় হাতের অক্ষর n দিয়ে প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যা, স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যা একমাত্র স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমাদের জাস্ট এই সবচেয়ে ছোট সংখ্যা হলো 1, কিন্তু সর্বোচ্চ সংখ্যা আমরা বলতে পারি না, কারণ এটা অসীম পর্যন্ত। তারপরে মনে রাখা জরুরি, স্বাভাবিক সংখ্যা সবসময় ধনাত্মক সংখ্যা হয়, এখানে কোনো ঋণাত্মক সংখ্যা হয় না, স্বাভাবিক সংখ্যা সবসময় ধনাত্মক সংখ্যা হয়। যেরকম আমরা বলতে পারি যে 1 3300 এটা আমাদের একটা ধনাত্মক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কখনো ঋণাত্মক সংখ্যা হয় না, স্বাভাবিক সংখ্যা সবসময় ধনাত্মক সংখ্যা হয়ে থাকে। আর শূন্য স্বাভাবিক সংখ্যা নয়, এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ নোট হতে পারে যে স্বাভাবিক সংখ্যা কোনো শূন্য কোনো সময় স্বাভাবিক সংখ্যা না, শূন্য কোনো সময়ও স্বাভাবিক সংখ্যা না। শূন্য একটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য আমাদের একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। যখন আমাদের কোনো নাম্বারের ভিতরে শূন্য থাকে, যেরকম আমরা বলতে পারি 0 1 2 3 4 এভাবে যদি আমাদের চলতে থাকে অসংখ্য পর্যন্ত, এগুলোর আমরা বলি, এই সব নাম্বারগুলোর বলি আমরা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এগুলোর আমরা বলি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তারপর আমাদের স্বাভাবিক সংখ্যা কোনো বৃহত্তম সংখ্যা নেই। আমি আগেই বলছি যে স্বাভাবিক সংখ্যার কি নেই, আমাদের শুরু আছে কিন্তু এর কোনো শেষ নেই, তাই স্বাভাবিক সংখ্যার কোনো বৃহত্তম সংখ্যা নেই, এটি অসীম পর্যন্ত বিস্তৃত। স্বাভাবিক সংখ্যাকে আমরা যদি কয়েকটা ভাগে ভাগ করতে চাই, যদি সহজে পড়ার জন্য স্বাভাবিক সংখ্যাকে কয়েকটা ভাগ করতে চাই, তাহলে আমরা সাধারণত স্বাভাবিক সংখ্যাকে প্রধানত 3টে ভাগে দেখা যেতে পারে। সহজে বোঝার জন্য আমরা এটা সাধারণত কি, একটা হলো মৌলিক সংখ্যা, 2 নম্বরে আমাদের যৌগিক সংখ্যা, 3 নম্বরে আমাদের 1। এই 3টা ভাগে আমরা সাধারণত ভাগ করতে পারি। মৌলিক স্বাভাবিক সংখ্যাকে 3টা ভাগে আমরা ভাগ করতে পারি। তারপরে আমরা দেখতে পারতেছি মৌলিক সংখ্যা, যে সকল সংখ্যাকে 1
এবং সে সংখ্যা ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না তাদেরকে আমরা মৌলিক সংখ্যা বলি। এখানে দেখতে পারতেছি আমরা 2, 3, 5, 7 এগুলো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যারও কোনো শেষ নেই। এখানে আমি ডট ডট দ্বারা সেটাই বুঝিয়েছি যে মৌলিক সংখ্যা কি অসংখ্য পর্যন্ত বিস্তৃত, শুরু আছে কিন্তু শেষ নেই। মৌলিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য হচ্ছে আমাদের 2, আর এটাই ব্যতিক্রম, এটা সবচেয়ে বেশি আসে যে মৌলিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য কত আমাদের 2। মৌলিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য আমাদের 2। আর এখান থেকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলতে পারি যে এখান থেকে আমরা এই 2 এর সম্পর্কে যে মৌলিক সংখ্যাটা আছে এটা আমরা বলতে পারি, এখান থেকে দুইটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস বলতে পারি যে আমরা 2 এর মৌলিক সংখ্যা, এটি সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, আর এটা একমাত্র মৌলিক সংখ্যা যা হলো আমাদের জোড় সংখ্যা। এছাড়া আমরা যত মৌলিক সংখ্যা দেখব সবগুলোই হলো বিজোড় সংখ্যা। তারপরে যদি আমরা দেখি মৌলিক সংখ্যা, এখন এখানে বলা হয়েছে যে 1 এবং সেই সংখ্যা ছাড়া ভাগ অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না। এখানে বলতে আমরা বোঝাচ্ছি যে এখানে যদি আমরা ধরো তোমার 2 নেই, 2 কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে একটা পূর্ণ সংখ্যা পাইতেছি। আবার 2 কে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই তাহলে আমরা একটা পূর্ণ সংখ্যা পাইতেছি। তাহলে এই যে আমরা বলা হয়েছে যে যদি যে সংখ্যাকে 1, এই যে আমাদের যে সংখ্যাকে আমাদের 1 এবং ওই সংখ্যা ছাড়া, এই যে আমাদের এখানে এই সংখ্যাটা হলো ওই সংখ্যা মানে 2 দিয়ে ভাগ করার পরে আমরা কি পাইছি, একটা পূর্ণ সংখ্যা পাইছি, এজন্য এটা একটা মৌলিক সংখ্যা। তারপরে আমরা বলতে পারি যে আর মৌলিক সংখ্যা এরকম আমাদের আরো অনেক অসংখ্য মৌলিক সংখ্যা আছে। সবচেয়ে মৌলিক সংখ্যা সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য হচ্ছে আমাদের 2। দেখতে পারতেছ আমাদের যৌগিক সংখ্যা, যে সকল সংখ্যা 1 এবং ওই সংখ্যা ছাড়া আরো গুণনীয়ক থাকে, যে সংখ্যা ছাড়া আরো গুণনীয়ক থাকে, যে সংখ্যা যেরকম আমরা যদি ধরি 4 ধরি, দেখা যায় দেখো এখানে 4 1 4। তারপরে আবার বলি 2 দ্বিগুণী কত 4। এখানে আমরা দেখতে পারতেছি কি x যে সেসব সংখ্যা 1 গুণনীয়ক গুলো যদি লিখি তাহলে আমরা দেখতে পারতেছি কি যে 1 2 আর 4। এখানে আমরা আগেই বলা হয়েছে যে এখানে যেসব সংখ্যা 1, এই যে এখানে আমাদের 1 এবং ওই সংখ্যা ছাড়া, এই যে ওই সংখ্যাটা হলো আমাদের 4, ওই সংখ্যা ছাড়া কি আছে আমাদের আরো গুণনীয়ক আছে, তাদেরকেই আমরা বলি কি যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা আমাদের অসংখ্য যৌগিক সংখ্যা আছে, যে সংখ্যাটি আমরা গুণনীয়ক গুলো কি 1 এবং ওই সংখ্যা ছাড়াও আরো অন্য সংখ্যা হয়ে থাকে। তা আরেকটা এই যে আমরা 3 নম্বরে পাচ্ছি যে আমাদের 1 1, এটা একটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এটা প্রায় স্টুডেন্ট ভুল করে থাকে, যে যদি আমরা বলি যে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত, তখন সবাই 1 দাগায় ফেলায়, কিন্তু আমরা জানি যে এখানে লেখা আছে দেখো 1 মৌলিকও নয় যৌগিকও নয়, 1 কিন্তু আমাদের মৌলিকও নয় যৌগিকও নয়, এটা একটা শুরুর একটা সংখ্যা যে 1 এটা আমাদের মৌলিকও নয়, এটা আমাদের যৌগিকও নয়। তারপরে দেখো আছে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হলো সহমৌলিক সংখ্যা। এটা প্রায় আসে বিভিন্ন গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের সহমৌলিক সংখ্যা। বলছে দুটি সংখ্যাকে, আমি একটু লেজার দিয়ে দেখিয়ে দিই তোমাদের, বলছে যে সহমৌলিক সংখ্যা, সহমৌলিক দুটি স্বাভাবিক সংখ্যার গসাগু 1 হলে এদেরকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলে। আমি তোমাদের জন্য দুইটা উদাহরণ রেখেছি, দেখো এখানে বলছে উদাহরণে আমাদের 6 এবং 35 পরস্পরের সহমৌলিক সংখ্যা। যদি আমি তোমাদের দেখাই, আমরা যদি এখানে আমাদের আছে 6 কে যদি লিখি 1 ইনটু কত আসে 6, তারপরে আবার যদি গসাগু করতে চাই আমরা, এখানে আছে আমাদের, এখানে আসে কত 2 দ্বারা 2 গুণ 6, তাহলে আর কিন্তু আমাদের এখানে করা যায় না। তো এখানে দেখো ধরা যায় যে 6 এবং 35 দুটি সংখ্যা, এই 6 এর গুণনীয়কগুলো এই যে আমরা যেগুলো পাইছি দেখো 1 2 3 আর আমাদের 6, আর 35 এর গুণনীয়কগুলো কোনগুলা, যে আমাদের 1 3 7 আর 35 মানে 35। তাহলে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আমরা যদি গুণনীয়কগুলো বলছে গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাই এখানে দেখতেছি আমাদের সবচেয়ে কমন যা
আছে এখানে 1, এর থেকে বড় আর কোনো কমন নাই, মানে সাধারণ কোনো সংখ্যা নাই। তাই এজন্যই আমরা এই 35 এবং 6কে কি বলতে পারি, পরস্পরের সহমৌলিক সংখ্যা। পরবর্তী ধাপে আমরা এখানে কি বলতে পারি, যে এখানে লক্ষ্য করুন দুটি সংখ্যার মধ্যেই মিল আছে শুধু 1, এবং তাই 6 এবং 35 একে অপরের সহমৌলিক সংখ্যা। তারপর উদাহরণ যদি 2 আমরা লক্ষ্য করি, এখানে আছে 8 এবং 15 পরস্পরের সহমৌলিক। তাহলে আমরা সেম আগের মতোই করে নিব, করি 1 গুণ কত আসে 8, তারপরে আসে 2 গুণ 4, 4 দুগুণে 8। আর কিন্তু কোনোভাবেই আমরা আর এটারে ভাঙতে পারতেছি না। আর যদি 15 এ করি 1 গুণ 15, আর হলো আমাদের 3 গুণ 5 মানে 15। তাহলে আমরা দেখতে পারতেছি যে এখানে আমাদের তাহলে 8 এর গুণনীয়কগুলো হচ্ছে আমাদের 1, 2, 4 আর হলো আমাদের 8, এগুলো আমাদের 8 এর গুণনীয়ক। আর 15 এর গুণনীয়কগুলো হচ্ছে কি 1, 3, 5 আর 15, এগুলো আমাদের 15 এর গুণনীয়ক। তো এই গুণনীয়কগুলো যদি আমরা সাজাই, তাহলে এখানে লক্ষ্য করুন দুটি, এই যে এখানে জাস্ট কি আছে, এই 1 এর ভিতরে কি আছে, কমন আছে, আর কোনো সাধারণ সংখ্যা আমাদের নাই। তো এখানেই বলা হয়েছে যে দুটি স্বাভাবিক সংখ্যার গসাগু 1 হলে এদেরকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলা হয়। তো আশা করি বুঝতে পারছো যে কোনগুলোকে সহমৌলিক সংখ্যা বলে আর কোনগুলো সহমৌলিক সংখ্যা না। তারপর দেখতে পারতেছি আমরা পূর্ণ সংখ্যা, এখানে লেখা আছে পূর্ণ সংখ্যা, যে আমাদের পূর্ণ সংখ্যা বলতে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে বোঝায়। অর্থাৎ যে সংখ্যাগুলোকে কোনো ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ ছাড়াই প্রকাশ করা যায় তারাই পূর্ণ সংখ্যা। এখানে বলছে যে পূর্ণ সংখ্যা শূন্য সহ, মানে শূন্য সহ, তারপর আমাদের প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস 4, এরকম আমাদের অসংখ্য সংখ্যা, এই সবগুলোরে বলা হয় আমাদের পূর্ণ সংখ্যা। এখানে বলা আছে যে অখণ্ড সংখ্যা, মানে কোনো ভগ্নাংশ হতে পারবে না। এখানে আবার বলা হয়েছে যে কোনো ভগ্নাংশ বা দশমিক সংখ্যা হতে পারবে না, যেরকম আমরা বলতে পারি প্লাস মাইনাস 3.14। তাহলে এই যে আমাদের 3.14 এই সংখ্যাটা কি আমাদের পূর্ণ সংখ্যা না, কারণ এই 3.14 একটা আমাদের ভগ্নাংশ সংখ্যা বা দশমিক সংখ্যা। তাই আমি আশা করি বুঝতে পারছো। তারপরে আমরা দেখি যে আমাদের আছে যে সহজভাবে যদি আমরা বলতে চাই যে পূর্ণ সংখ্যাটা কি জিনিস, তাহলে আমরা এই যে আমাদের এখানে আছে প্লাস 0 আছে, তারপর প্লাস মাইনাস 1 আছে, এইগুলোর আমরা আলাদা আলাদা ভাগ করতে পারি। যেমন আমরা ধনাত্মক সংখ্যা বলতে পারি, এগুলারে কিন্তু আবার আমরা কিছুক্ষণ আগেই পড়ে আসছি যে এগুলারে আমরা স্বাভাবিক সংখ্যাও বলতে পারি, এগুলাকে আমরা স্বাভাবিক সংখ্যাও বলতে পারি। ঋণাত্মক পূর্ণ সংখ্যা যে আমরা দেখতে পাচ্ছিলাম যে 0, তা প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3, এইগুলোকে জাস্ট আমরা আলাদা আলাদা ভাগে ভাগ করতেছি। তো ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা 1, 2, 3, 4, আর ঋণাত্মক সংখ্যাকে -1, -2, -3, -4 এভাবে চলতে থাকবে। আর শূন্য এটি একটি পূর্ণ সংখ্যা। আমরা কিন্তু দেখছি 0 কিন্তু একটি পূর্ণ সংখ্যা। তারপর বলছে পূর্ণ সংখ্যার কিছু বৈশিষ্ট্য। পূর্ণ সংখ্যার সেট কোনো দশমিক সংখ্যা বা ভগ্নাংশ থাকে না। এই যে আমরা এখানে দেখছি যে শূন্য সংখ্যা কি, যে আমাদের পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা ভগ্নাংশ বা দশমিক সংখ্যা ছাড়া হয়ে থাকে। আর পূর্ণ সংখ্যা সেটে কোনো দশমিক বা ভগ্নাংশ সংখ্যা থাকে না। পূর্ণ সংখ্যা সেটকে ইংরেজি জেড দ্বারা প্রকাশ করে, এটা আমরা মনে রাখতে পারি, কারণ আমাদের যদি পরবর্তীতে আমরা সেট অধ্যায়টা করব তখন দেখতে পারবো যে এখানে আমাদের এক একটা সংখ্যা এক একটা জিনিস দ্বারা প্রকাশ করা হয়। যেমন এটা আমাদের অনেক আসে যে সেট
সেটের মধ্যে জেড সংখ্যাটা আমাদের কি পূর্ণ সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। তারপরে বলা আছে শূন্য ধনাত্মক বা ঋণাত্মক কোনোটি নয়, একে নিরপেক্ষ সংখ্যা বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বলছিলাম যে শূন্য প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু এগুলো কি আমাদের পূর্ণ সংখ্যা, তাই শূন্য আর আমরা তারপরে দুইটা ভাগে ভাগ করেছিলাম ধনাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, কিন্তু শূন্য কি এটা কোনো ধনাত্মক না ঋণাত্মক না, এটা একটি নিরপেক্ষ সংখ্যা। পূর্ণ সংখ্যার প্রকারভেদ আমরা যদি করতে চাই তাহলে তিনটা ভাগে ভাগ করা যায়। ধনাত্মক পূর্ণ সংখ্যা, শূন্যের চেয়ে বড় সকল অখণ্ড সংখ্যাকে আমরা কি বলতে পারি যে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা, শূন্যের চেয়ে ছোট সকল অখণ্ড সংখ্যাকে কি বলতে পারি আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর অঋণাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে আমরা কি বলতে পারি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে আমরা অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলতে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে বুঝিয়ে থাকি। তারপরে দেখতে পারতেছি আমরা বাস্তব সংখ্যার আরেকটা পার্ট যে ভগ্নাংশ সংখ্যা, এটা অনেক গুরুত্বপূর্ণ। যে ভগ্নাংশ সংখ্যা, যে সকল সংখ্যাকে আমরা সাধারণত পি ডিভাইডেড কিউ আকারে প্রকাশ করতে পারি তাকে ভগ্নাংশ সংখ্যা বা সংক্ষেপে ভগ্নাংশ বলা হয়। যেখানে এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই শর্ত দুইটা আমাদের একদম মেইনটেইন করতে হবে, তাহলে আমরা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যাটা বুঝতে পারবো। যে আমাদের এখানে এই যে পি আছে, এই পি আমার এই যেখানে এখানে আমাদের পি এবং কিউ আছে, এই দুইটা শর্ত মানতে হবে। এখানে কিউ নট ইকুয়াল টু দুইটা জিনিস হতে পারবে না, কিউ নট ইকুয়াল টু 0 আর কিউ নট ইকুয়াল টু 1, মানে এই দুইটা বাদে এই কিউ আমাদের সকল সংখ্যা হতে পারবে। তাহলে আকারের কোন সংখ্যাকে সংক্ষেপে ভগ্নাংশ বলা হয়। যেমন পি দ্বারা কিউ নিঃশেষে বিভাজ্য নয়। যদি আমরা ধরো এরকম বলতে পারি যে আমাদের আছে হলো 10, এটা একটা পূর্ণ সংখ্যা, এবং 2 এটাও একটা পূর্ণ সংখ্যা, তাহলে আসতেছে আমাদের কত 5। যদি আমরা কাটাকাটি করি তাহলে আস্তে আস্তে আমাদের কত 5 আসতেছে। তাহলে এইটা কিন্তু আমাদের পূর্ণ ভগ্নাংশ সংখ্যা, আলটিমেটলি এটা আমাদের কোনো ভগ্নাংশ সংখ্যা না, কারণ এখানে আমাদের কিউ দ্বারা এই যে আমাদের কিউ, এই কিউ দ্বারা পি কি নিঃশেষে বিভাজ্য। তাহলে আমাদের যে ভগ্নাংশ সংখ্যা হতে হলে অবশ্যই এই পি কিউ দ্বারা পি নিঃশেষে বিভাজ্য হতে পারবে না। যেরকম আমরা যদি এখানে দেখতে পারতেছো যে এখানে 3 এবং 2 আছে, তাই এখানে কিন্তু 3 এবং 2 কি একে অপরের দ্বারা নিঃশেষে বিভাজ্য না। এখানে আমরা যদি কিছু আসে তাহলে দেখা যায় আমাদের সামথিং কি আসবে পয়েন্ট আসবে, যে কোন একটা সংখ্যা দ্বারা পয়েন্ট আসবে, তাই এটা কি নিঃশেষে বিভাজ্য না। তাহলে আমরা যে ভগ্নাংশ সংখ্যাগুলো দেখতেছি এখানে আমাদের আছে 1/2, 3/2, -5/, তাহলে ভগ্নাংশ সংখ্যা কি ঋণাত্মক ধনাত্মক দুটোটাই হতে পারে, কিন্তু এটা একে অপর দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে পারবে না। এবং আমরা এখানে দেখো লেখা আছে যে পি নট ইকুয়াল টু 0 এবং কিউ নট ইকুয়াল টু 0 এবং কিউ নট ইকুয়াল টু 1, এর বাদে কি হতে পারবে সকল সংখ্যাই হতে পারবে। দেখো এখানে এবং পি এবং কিউ কি এই দুটোটাই কি আমাদের একটা পূর্ণ সংখ্যা। এখন ভগ্নাংশ সংখ্যাকে আমরা কয়েকভাবে ভাগ করতে পারি। ভগ্নাংশ সংখ্যার এখানে দেখতে পারতেছো ভগ্নাংশ সংখ্যার এখানে আমাদের আছে যে p greater than p less than q, এখানে আছে p less than q। এখানে p কি আমাদের যদি এই p আমাদের যদি q এর থেকে ছোট হয় তাহলে সেটাকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ। এখানে আমাদের এটা হলো আমাদের p আর এটা হলো আমাদের q। যেখানে p নাম্বারটা আমাদের ছোট হবে এবং q নাম্বারটা বড় হবে সেটাকে আমরা বলতেছি প্রকৃত ভগ্নাংশ। এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো আমাদের সবই কি আমাদের প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ এটা আমাদের ছিল p আর এটা আমাদের ছিল q। এই যে একে অপরের যদি আমাদের এটা কি এটা হলো বড়, এটা হলো বড়, q যদি বড় হয় এবং p যদি ছোট হয় তাহলে আমরা বলতে পারবো সেটা প্রকৃত ভগ্নাংশ। আবার অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কি আমাদের এখানে p টা কি বড় হয়ে থাকে আর q টা ছোট হয়ে থাকে। যেরকম আমরা বলতে পারি 5/3, এটা
এটা আমরা দেখতে পারতেছি কি 5টা কি আমাদের বড়, এবং এখানে আমরা এটাকে আবার p, এটা আমাদের কি q। যদি আমরা কল্পনা করি তাহলে দেখতেছি আমাদের এখানে কি হইতেছে, p টা বড় হচ্ছে আর q টা ছোট হচ্ছে। তাহলে এগুলোর আমরা বলি অপরিকৃত সংখ্যা। আর মূলদ সংখ্যা, এখানে এই মূলদ সংখ্যার ক্ষেত্রেও আমরা কি করতে পারি, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। মূলদ সংখ্যা এটাকে আমরা p ডিভাইডেড q আকারে, মূলদ সংখ্যাকে p ডিভাইডেড q আকারে কোন সংখ্যাকে বলা হয় কি মূলদ সংখ্যা বলা হয়। p ডিভাইডেড q আকারে মূলদ সংখ্যা, এবং p এবং q পূর্ণ সংখ্যা, এবং q নট ইকুয়াল টু কি 0। q নট ইকুয়াল টু, এই q টা কি হতে পারবে না আমাদের এখানে 0 হতে পারবে না। আর আমরা ভগ্নাংশের সংখ্যা দেখেছিলাম, যদি আমরা ভগ্নাংশের সংখ্যার তুলনা, ওটাও কিন্তু এইভাবে p ডিভাইডেড q ছিল, কিন্তু ওখানে কি দুইটা শর্ত ছিল, q নট ইকুয়াল টু 0 হতে পারবে না, আর q নট ইকুয়াল টু আমাদের 1, এই দুইটা সংখ্যা শর্ত মানলে সেটা আমাদের কি ছিল ভগ্নাংশ সংখ্যা। আর এইখানে যদি এই আমাদের এর যদি মূলদ সংখ্যা হতে চায় তাহলে একটা শর্ত মানলেই চলবে, সেটা হলো আমাদের q নট ইকুয়াল টু 0। তাই এখানে আমরা দেখতে পারতেছি যে এখানে আমরা এই যে p এবং q দুটোটার সংখ্যাই কি আমাদের পূর্ণ সংখ্যা। এখানেও দুইটা শর্ত আছে, যেমন p এবং q কি হতে হবে, পূর্ণ সংখ্যা হতে হবে, এবং q নট ইকুয়াল টু 0। যেমন আমরা 3 এখানে দেখতেছি এটা আমাদের একটা পূর্ণ সংখ্যা, এখানে একটা পূর্ণ সংখ্যা, এখানে 3 কত আসছে, তাহলে আমরা বলতে পারি সকল স্বাভাবিক সংখ্যা আমাদের মূলদ সংখ্যা। সকল স্বাভাবিক সংখ্যা কি আমাদের মূলদ সংখ্যা। কারণ এখানে দেখো যদি আমাদের 5 হয়, 5 কেও কিন্তু আমরা 1 ডিভাইডেড যেমন p ডিভাইডেড q আকারে প্রকাশ করতে পারতেছি, সেজন্য আমাদের কি এটা একটা মূলদ সংখ্যা, কিন্তু এটা ভগ্নাংশ সংখ্যা না। ভগ্নাংশ সংখ্যা শর্ত ছিল কি এই q, এটা কি আমাদের 1 হতে পারবে না, এটা আমাদের 1 হতে পারবে না। আশা করি বুঝতে পারছো। তাই আমরা দেখো এখানে লেখা আছে যে কোনো পূর্ণ সংখ্যা এবং যে কোনো ভগ্নাংশ সংখ্যাই মূলদ সংখ্যা। এখানে যে কোনো পূর্ণ সংখ্যা এবং যে কোনো ভগ্নাংশ সংখ্যাই কি মূলদ সংখ্যা। তার মূলদ সংখ্যার কিছু বৈশিষ্ট্য আছে আমাদের এখানে, যে পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। আমি এইমাত্রই দেখালাম যে সকল পূর্ণ সংখ্যাই কি আমাদের মূলদ সংখ্যা, কারণ যে কোনো পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে লেখা যায়, p ডিভাইডেড q আকারে কি করতে পারবা, তুমি সহজে লিখতে পারবা। এবং সসীম দশমিক সংখ্যা, যেসব দশমিক সংখ্যার ঘর নির্দিষ্ট থাকে তাদেরকে কি বলা হয় 2 ডিভাইডেড 5, যেমন 5 ডিভাইডেড 2 আমরা লিখতে পারি। তাহলে আমরা দেখতে পারতেছি যে এখানে সসীম দশমিক সংখ্যা আমাদের মূলদ সংখ্যা। তারপর আবৃত দশমিক সংখ্যা, যেসব দশমিক সংখ্যার দশমিকের পরের অংশ বারবার রিপিট হয়, মানে ফিরে আসে, বারবার রিপিট হয়। এখানে দেখো 1.3333, এখানে কিন্তু আমাদের অসংখ্য বার আসতেছে। তাহলে আমরা মূলদ সংখ্যার বৈশিষ্ট্য জানলাম কি, যে এক হলো পূর্ণ সংখ্যা হবে, আরেকটা হলো দশমিক সংখ্যা হবে, সসীম দশমিক এবং আবৃত দশমিক, এগুলো কি আমাদের একটা মূলদ সংখ্যার বৈশিষ্ট্য। তারপর অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা যেসব সংখ্যাকে p ডিভাইডেড q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0, সে সকল সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে। পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা, যেমন √2, √3 ডিভাইডেড 2। দেখো এখানে এটা কারণ কি, যদি আমরা দেখাই এখানে, এটা তো বলতে পারো যে আমরা p ডিভাইডেড, এখানে এই যে আমাদের p ডিভাইডেড, এই যে p ডিভাইডেড q আকারে প্রকাশ করছি, p ডিভাইডেড এটাও কি বলতে পারি না √5 ডিভাইডেড 2, এটা আমাদের p বলতে পারি আর এটা আমাদের q বলতে পারি। তারপর এটা কেন আমাদের অমূলদ সংখ্যা
হবে না, এটা তো আমাদের কি অমূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যার ভিতরে মেইন পার্থক্য হলো এখানে দেখো এটা কিন্তু আমাদের একটা পূর্ণ সংখ্যা না। পূর্ণ সংখ্যা কি √5, এটা আমাদের পূর্ণ সংখ্যা না। 5 হলো আমাদের পূর্ণ সংখ্যা, কিন্তু এটা আমাদের পূর্ণ সংখ্যা না। আবার বলছি, দেখো আমরা যদি দেখি √5 এর মান আসছে 2.2360, এরকম অসংখ্য মান আসতেছে। তার মানে কি এটা আমাদের পূর্ণ সংখ্যা না, এটা আমাদের একটা কি দশমিক সংখ্যা, এটা আমাদের একটা দশমিক সংখ্যা। তাই আমরা বলতে পারি যে এই p/q এটা একটা মূলদ সংখ্যা না, কারণ এই pটা কি আমাদের একটা পূর্ণ সংখ্যা এবং q একটা কি পূর্ণ সংখ্যা। কিন্তু এখানে দেখতে পারতাছি এটা আমাদের এই যে √5 ডিভাইডেড কত আমাদের 3 বা 2 যেটাই বলি, এটাই কিন্তু আমাদের কি আসতেছে না, এটা একটা মূলদ সংখ্যা হচ্ছে না, কারণ p এবং q এই দুইটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে মূলদ সংখ্যা হতে হলে তাহলে আমরা এই নিচে কি হতে পারবে না, 0 হতে পারবে না। তাহলে এটাই আমরা বুঝতে পারলাম যে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার ভিতরে পার্থক্য। তো এখানে দেখতে পারতেছো তারপরের অংশটা আছে আমাদের দশমিক সংখ্যা। যে দশমিক সংখ্যা এখানে আছে আমাদের দশমিক সংখ্যা। মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করে একে দশমিক সংখ্যা বলে। যদি আমরা মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হয় তাহলে সেটাকে আমরা বলি যে দশমিক সংখ্যা। যেরকম আমরা এখানে দেখতে পারতাছি 3, এইটার আমরা কি 3.0, এটা কি আমাদের একটা পূর্ণ সংখ্যা। এটাকে কিন্তু আমি 3/1 এভাবে লিখতে পারি। যদি আমরা 3 এটা কিন্তু আমাদের কি একটা, এটা 3 কেন আমাদের এটা একটা মূলদ সংখ্যা, কারণ দেখো এটাকে কিন্তু আমরা 3 ডিভাইডেড কত 1 এই আকারে লিখতে পারতেছি। তার জন্য এটা একটা কি 3 একটা মূলদ সংখ্যা। এটাও কিন্তু আমাদের একটা কি মূলদ সংখ্যা, কারণ আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের 5 ডিভাইডেড 2 এটাকে আমরা এইভাবে লিখতে পারতেছি। তো এটা আমাদের p এবং এটা আমাদের q, আর এই দুটোটাই কি দুটোটাই আমাদের পূর্ণ সংখ্যা। তাই সেই জন্য আমরা এটাকে কি বলতে পারি, এটা আমাদের একটা মূলদ সংখ্যা। আর এটাও আমাদের একটা মূলদ সংখ্যা, কারণ এটা পূর্ণ সংখ্যা আর এটাও পূর্ণ সংখ্যা, তাহলে এটা মূল সংখ্যা। দেখো এখানে এই √3 এটা আমাদের একটা অমূলদ সংখ্যা। √3 আমাদের একটা অমূলদ সংখ্যা, কারণ এটাকে কি করতে পারি না, p/q আকারে প্রকাশ করা যায় না। তাই এই যে এটা হলো কি আমাদের দশমিক সংখ্যা। তারপর এই জন্য বলা হয়েছে যে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করলে আমরা সেটাকে কি বলি, দশমিক সংখ্যা বলি। তাহলে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সীমিত হলে, এখন আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের দুইটা জিনিস আছে। যে একটা হলো একটা আছে সসীম দশমিক সংখ্যা। সসীম দশমিক সংখ্যা, যে সংখ্যা সসীম দশমিক বলতে বোঝায় যে সংখ্যার পর আমাদের মান নির্দিষ্ট, যেমন দশমিক সংখ্যার পর যে মানগুলো নির্দিষ্ট। ধরো আমি যদি বলি 3.35, এটা কি আমাদের সসীম দশমিক সংখ্যা, কারণ এরপরে কি একটা নির্দিষ্ট সীমা আছে, যেটা আমি বলতে পারতেছি 3.5, এরপরে আর কোনো কি নেই, সংখ্যা নাই। সেকেন্ড হচ্ছে অসীম দশমিক সংখ্যা। অসীম দশমিক সংখ্যা কি বলা হয়, যেটাকে আমরা বলতে পারি, যদি আমরা এখানে দেখো যে 4/3 দেওয়া আছে, এরপরে কি 1.33, এরকম অসংখ্য পর্যন্ত আমাদের এর কোনো কি নেই, শেষ নেই। সেটাকে আমরা বলতেছি, যেমন আমি দেখালাম √5 কে দেখাইতে পারি 2.2360667, এভাবে আমরা কি করতে পারি, অসংখ্য পর্যন্ত চলতে পারে। এই যে সংখ্যাগুলো আছে, যে সংখ্যার দশমিক সংখ্যার কোনো নির্দিষ্ট সীমা নেই, সেটাকে আমরা বলি অসীম দশমিক সংখ্যা। এখন অসীম দশমিক সংখ্যাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। যেমন বলতে পারি যে আমরা
দেখো অসীম দশমিক সংখ্যাকে যে কয়েকটি ভাগে ভাগ করা যায় দশমিক বিন্দুর পর। এখানে যে আমরা অসীম দশমিক সংখ্যা দেখতে পাচ্ছি, অসীম দশমিক সংখ্যাকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। যেমন লেখা আছে এখানে যে পূর্ণ সংখ্যা অসীম সঙ্গে দশমিক পূর্ণ সংখ্যা আছে, কিছু আছে পুনরাবৃত্তি, মানে যেগুলো কি আসে রিপিট আসে, আর অঙ্কগুলো পুনরাবৃত্তি বলে। আর যেগুলো অঙ্ক পুনরাবৃত্তি হয় না সেটাকে হলো অনাবৃত দশমিক সংখ্যা। এই যে যেমন আমরা দেখতেছি যে এই সংখ্যাগুলো কিন্তু কি রিপিট আসতেছে। এখানে দেখতেছি 1.2323, এখানে এই 2323টা কিন্তু বারবার রিপিট আসতেছে, তাই এইগুলারে বলা হয় কি। আর এই দেখো এখানে 5.1654 এই সংখ্যাটা, এই যে সংখ্যাটা, এটা এভাবে যদি আমরা লিখি তাহলে দেখা যাবে যে এটা ছিল এভাবে 5.1654 আবার 654 এভাবে কি আসছে। এই দেখো এখানে কিন্তু একের পরে কি আসতেছে রিপিট আসতেছে, যে 6 আসছে, তারপরে আবার 5 আসছে, আবার 4 আসছে, আবার 6 আসছে, আবার 5 আসছে, আবার 4 আসছে, এভাবে কি করতে থাকবে, এটা অসীম পর্যন্ত চলতেই থাকবে। তো এটাকে বলি আমরা আবৃত সংখ্যা। আর দেখো এখানে 5, এখানে কিন্তু এই সংখ্যার দিকে তাকাও, এই সংখ্যার সাথে কারো মিল নেই। এখানে 5 আসছে, 2 আসছে, 3 আসছে, 0 আছে, 5 আসছে, আবার এখানে দেখো আবার 5 আসছে, কিন্তু তারপরে 2 নাই, 3 নেই। তো এই জন্য আমরা এটাকে অনাবৃত সংখ্যা বলি। দেখো এখানে এখানে 1 2 3, তারপর 4, আবার 3 1 4, মানে একটার সাথে কোনো ধরনের আমরা প্যাটার্নে সাজাতে পারি না, সেজন্য এগুলো অনাবৃত সংখ্যা। তারপরে বাস্তব সংখ্যা, এখানে আমরা দেখতে পারতেছি যে বাস্তব সংখ্যার কি আছে, আমরা এতক্ষণ পর্যন্ত যে বাস্তব সংখ্যার ক্লাসিফিকেশন গুলো পড়ে আসছিলাম এইগুলোই বলছে বাস্তব সংখ্যা। এখানে দেখো বাস্তব সংখ্যা দেওয়া আছে, আমরা জানি যে বাস্তব সংখ্যার সকল মূলদ অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে, সকল মূলদ আর অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। মূলদ কি ছিল আবার তোমাদের একটু মনে করে দিই, মূলদ ছিল পি ডিভাইডেড কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে এই কিউ জিনিসটা ছিল আমাদের কি নট ইকুয়াল টু 0, এবং এখানে এই কিউটা ছিল কি আমাদের নট ইকুয়াল টু 1। এই দুইটা শর্ত মেনে চলে সেটাকে আমরা মূলদ বলি। আর অমূলদ সংখ্যা ছিল কি, যে এগুলো আমরা পি ডিভাইডেড কিউ আকারে প্রকাশ করতে পারি না, এইভাবে আমরা প্রকাশ করতে পারি না, সেগুলো বলা হয় অমূলদ সংখ্যা। এই যে দেখো এখানে লেখা আছে, এই যে এগুলো সবই কি আমাদের মূলদ সংখ্যা, এগুলো সবই আমাদের মূলদ সংখ্যা, কারণ এগুলো আমরা পি ডিভাইডেড কিউ আকারে প্রকাশ করতে পারছি। দেখো এগুলো কিন্তু আমরা পি ডিভাইডেড কিউ আকারে প্রকাশ করতে পারি না, এগুলাকে কি করতে পারি না, আমরা পি ডিভাইডেড কিউ আকারে প্রকাশ করতে পারি না, সেজন্য এইগুলা কি আমাদের যে তোমার অমূলদ সংখ্যা। এখানে এই যে দেখো এখানে এগুলো কি আমাদের দশমিক সংখ্যা, এগুলো দশমিক আসতেছে, দশমিক আকারে প্রকাশ করা হচ্ছে। তারপর বলছে ধনাত্মক সংখ্যা, আমরা জানি শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে কি বলা হয় ধনাত্মক সংখ্যা বলা হয়, শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে। আর ঋণাত্মক সংখ্যা কোনগুলো বলে, শূন্য থেকে ছোট সকল সংখ্যাকে আমাদের ঋণাত্মক সংখ্যা বলে। তারপরে পরবর্তীতে স্লাইডে এখন দেখো অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা কোনগুলো, যে সকল সংখ্যা আমাদের কি শূন্য থেকে সকল, এখানে লেখা আছে যে দেখো যে সকল সংখ্যা ধনাত্মক সংখ্যা অঋণাত্মক সংখ্যা বলা হয়। যেমন আমাদের এই দেখো শূন্য থেকে, এই যে শূন্য থেকে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে। এই যে আমাদের এখানে শূন্য আছে, শূন্য সহ সকল, আমাদের পূর্ববর্তী স্লাইড যদি তোমাদের দেখাই তাহলে দেখো এখানে বলছে বাস্তব সংখ্যা সকল ধনাত্মক সংখ্যা শূন্য থেকে বড়, এখানে চিন্তা করা হয়েছিল শূন্য থেকে বড় সকল সংখ্যাকে বলা হয় কি ধনাত্মক সংখ্যা, আর শূন্য থেকে ছোট সকল সংখ্যাকে বলা হয় কি যে আমাদের ঋণাত্মক সংখ্যা। আর পরবর্তী স্লাইডে আমরা দেখতে পারতেছি যে লেখা আছে যে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে বলা হয় কি অঋণাত্মক সংখ্যা। শূন্য, তো এখানে আমরা দেখতে পারতেছি যে এখন বাস্তব সংখ্যারে যে আমরা কয়েকটা ভাগে ভাগ করছিলাম, এটা ছিল মূলদ সংখ্যা, এটা ছিল অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে আবার পূর্ণ সংখ্যায় ভাগ করতে পারতেছিলাম, আবার ভগ্নাংশ সংখ্যা ছিল, আবার পূর্ণ সংখ্যারে আমরা ভাগ করছি ধনাত্মক, ঋণাত্মক, আর শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যারে আবার আমরা ভাগ করছিলাম অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা ছিল, আর শূন্য ধনাত্মক সংখ্যার ভিতরে ছিল মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা আর ছিল এক। মৌলিক সংখ্যাগুলো কি, যেই সংখ্যাগুলোকে আমরা
ও এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না, সেগুলোকে ছিল মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা ছাড়া আমরা ওই যে এক এবং ওই সংখ্যা ছাড়া একাধিক গুণনীয়ক পেয়েছিলাম, সেগুলো বলছিলাম যৌগিক সংখ্যা। আর ভগ্নাংশ একটা ছিল, ভগ্নাংশের দুই ভাগ, একটা সাধারণ ভগ্নাংশ ছিল আর দশমিক ভগ্নাংশ ছিল। একটা প্রকৃত ভগ্নাংশ ছিল, অপ্রকৃতের ভিতরে আবার মিশ্র ভাবে লেখা যায়। যেরকম আমরা বলতে পারি, যদি আমরা লিখি 352, এটা ছিল আমাদের কি একটা মিশ্র ভগ্নাংশ। এটাকে আমরা যদি ভগ্নাংশ করি তাহলে 2 আর 3 দুগুণে 6, 6 7 8 9 10 11, 11 আসতেছে। তাহলে এই যে এটা আমাদের কি ছিল, এটা আমাদের প্রকৃত না অপ্রকৃত? অবশ্যই এটা আমাদের অপ্রকৃত ভগ্নাংশ ছিল। অপ্রকৃত ভগ্নাংশটাই কি করা যায়, আবার মিশ্র ভগ্নাংশে তৈরি করা যায়। আর দশমিক সংখ্যা যে পেয়েছিলাম, সেটা পেয়েছিলাম সসীম দশমিক সংখ্যা। যে দশমিকের পরের সংখ্যাগুলো নির্দিষ্ট ছিল সেটা সসীম দশমিক সংখ্যা, আর যে দশমিক সংখ্যাগুলো ছিল নির্দিষ্ট ছিল না সেটাগুলো ছিল অসীম আবৃত সংখ্যা। আর অমূল্য সংখ্যাকে অসীম, অনাবৃত এবং দশমিক, এই তিন ভাগে ভাগ করা যায়। অসীম, অনাবৃত এবং দশমিক। অনাবৃত মানে কি, যেগুলো আসবে এরকম তোমার সংখ্যাগুলো, যেমন এর সংখ্যা অনাবৃত বলতে কি বুঝেছিলাম, 3.056323, এগুলো অনাবৃত সংখ্যা, কোনো মিল থাকবে না পরস্পরিতে। আর দশমিক সংখ্যা তো আমরা এই যে দশমিক সংখ্যা এগুলো পড়লাম। তাই আজকে এ পর্যন্তই, ইনশাআল্লাহ আবার নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে। আশা করি সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।